নমস্কার, বাংলা স্পেয়ারে 9:30টার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে বাংলা মিডিয়ায় বড় হেডলাইন, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো রাজ্য সরকার। কি নিয়ে? না, চিংড়িহাটায় ওই যে মাত্র 366 মিটার জায়গায় ভায়াডাক্ট তোলার ব্যাপারে যে বকেয়া কাজটা রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রায় বছরের পর বছর আটকে আছে, সেটা তার বিরুদ্ধে হাইকোর্ট প্রথমে বলে দিয়েছিল যে গত বছর ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে এই প্রকল্প শেষ করে দেওয়ার কথা ছিল। রাজ্য সরকারের সাফল্য হচ্ছে তারা সেটাকে 13 মাস বিলম্বিত করতে পেরেছে। এখন ভর্ৎসনা বললে এটাকে ঠিক বলা হয় না, এটাকে একটু খারাপ করে বলতে গেলে বলে রোগড়ে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে রোগড়ে দেওয়া হয়েছে তার যৎকিঞ্চিত বর্ণনা দিয়ে আমি চলে যাব, এটা সত্যিই কোনো উল্লসিত হওয়ার মতো ঘটনা, না উই শুড টেক ইট ইন আওয়ার স্ট্রাইডস। দেখুন, সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকার যে গিয়েছিল, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস গত বছর ফেব্রুয়ারি মাসে, বোধহয় জানুয়ারি মাসের শেষেই এ ব্যাপারে একেবারে সুস্পষ্ট আদেশ জারি করার পরেও, এবং আবেদনটা কবে শুনানি হলো? 13 মাস পরে। সুতরাং 13 মাস তো পিছিয়ে দিতে পারলো রাজ্য সরকার। তাদের খেলাটা তো এটাই। আচ্ছা, যাই হোক, সবার আগে আমি বলতে চাই যে সুপ্রিম কোর্ট কি বলেছে, যে আপনারা হাইকোর্টকে বলেছেন আপনাদের উৎসব আছে, তাই আপনারা পুলিশি সাপোর্ট দিতে পারবেন না। আপনাদের কাছে উৎসব মনে হচ্ছে উন্নয়নের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এটা একেবারেই পছন্দ করতে পারছি না যে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকার আমাদের দরজায় এসে বলবে যে আপনারা দয়া করে আমাদের রক্ষা করুন। সব ব্যাপার নিয়ে রাজনীতি করবেন না। এটা একটা উন্নয়নের প্রশ্ন, রাজনীতির নয়। আগের মন্তব্যটি করেছিলেন জয়মাল্য বাগচি, যিনি পশ্চিমবঙ্গের হাল হকিকত সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। আর পরের মন্তব্যটা করেছেন চিফ জাস্টিস সূর্যকান্ত। তিনি বলেছেন যে এখন এবার রাজ্য সরকার কোন অজুহাত দিয়েছে, বলেছে এর সঙ্গে জনগণের নিরাপত্তা, এসেনশিয়াল সার্ভিসেস অব্যাহত রাখা, অ্যাম্বুলেন্স এবং অর্গান ট্রান্সপ্লান্ট ভেহিকলস এই রাস্তা দিয়েই যায়। সুতরাং এটাকে, এর জন্যে আরো অতিরিক্ত সময় আমাদের দেওয়া হোক, যাতে আমরা ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটাকে মোটামুটি ম্যানেজ করতে পারি। কিন্তু তাতে ভবি বলেননি। এখন প্রধান বিচারপতি তখন বলেন যে হাইকোর্ট যথেষ্ট সংযতভাবে আপনাদের এই যে অবহেলা এবং গাফিলতি, সেটাকে যথেষ্ট সংযতভাবে সহিষ্ণুতার সঙ্গে দেখেছে। এটা দিস ইজ এ ফিট কেস where your chief secretary and director general of police should have been subjected to some action. অর্থাৎ এর পরেও আপনারা যে হাইকোর্টের আদেশটা মানেননি, তার জন্যে আপনাদের মুখ্য সচিব এবং ডিজির, পুলিশের ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এর থেকেই বোঝা যায় this shows complete dereliction of your constitutional duty. সাংবিধানিক দায়িত্ব বলে যে একটা বস্তু আছে, আপনারা সেটাই ভুলে গেছেন। এবং
This is just an attempt to politicize an issue where there is no such issue. এটা বলেছেন সূর্যকান্ত। ফলে আবার এই নিয়ে পিড়াপিড়ি করতে থাকায় রাজ্য সরকারের কৌশলী শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট, this merely exhibits the obstinate attitude of the authority, wherein they want to delay and stall the metro rail project in the city of Calcutta. There is no infirmity in the order passed by the High Court. We are sure that the project is to be completed in a time-bound manner. তখন শেষ পাঁচ লাইনটা ছিল, আপনাদের একটা সুযোগ দিচ্ছি, হয় আপনারা পিটিশনটা উইথড্র করুন, নয় এটা কিন্তু আমরা ডিসমিস করে দেব। ফল যা হয়েছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু এবার রাজ্য সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, আমাদের রাজ্য সরকার এমন একটা, কি বলবো, পদার্থ বলবো না কি বলবো, আমার ঠিক সামটাইমস বুঝতেই পারি না। আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টের ভৎসনাকে তারা খুব মাথা পেতে নতশিরে মেনে নেবে? কি গ্যারান্টি আছে যে এরপরে ওই কপিল সিব্বাল, অভিষেক মানু, সিংভি ইত্যাদিরা সিং বাড়িয়ে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দেবেন না, ঠিক যেমন ডিএর ক্ষেত্রে দিয়েছেন? কে বলতে পারে যে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ধুয়ো তুলে আবার হাইকোর্টে যখন মামলাটা চলে আসবে এবং মেট্রো কর্তৃপক্ষ একটা ফ্রেশ ডেডলাইন বেঁধে দেওয়ার জন্য চিফ জাস্টিসকে রিকোয়েস্ট করবেন, তখন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে বলবেন, সুপ্রিম কোর্ট ইজ সিজড অফ দ্য ম্যাটার মাই লর্ড, সো let us wait till an order comes on our MA, which is miscellaneous application. সুতরাং এই সরকারের আসল উদ্দেশ্য প্রথম থেকে যেটা ছিল সেটা হচ্ছে, প্রথমে দেখালো তারা উৎসবের অছিলা, এই ফেস্টিভ সিজনে কি করে পুলিশরা অ্যারেঞ্জমেন্ট করা যাবে, তারপরে এলো পরীক্ষার অছিলা, সবশেষে এখন এসছে ভোটের অছিলা। সুপ্রিম কোর্ট যা বোঝার তা বুঝে গেছে এবং একটা সর্বোচ্চ আদালতের পক্ষে যে কড়া ভাষায় ভর্ৎসনা করা সম্ভব, আমি বলবো তার চেয়েও কড়া ভাষায় এক্ষেত্রে এই 3 সদস্যের বেঞ্চ আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু যিনি ভর্ৎসিত হচ্ছেন বা যারা ভর্ৎসিত হচ্ছেন তাদের কি গায়ের চামড়া এতটাই প্রায় মসলিন সিল্কের মতো যে তারা এতে অত্যন্ত অপমানিত বোধ করবেন, অত্যন্ত গ্লানিবোধ করবেন, লজ্জাবোধ করবেন? বরং আবার কি করে আরো কিছুদিন এটাকে আটকে দেওয়া যায় সেই চেষ্টায় যে তারা আজ রাত্রির থেকেই নিবিষ্ট হবেন, এটাও আমি লিখে দিতে পারি। তার কারণ এই ভোট সামনে এসে গেছে। এই বাজারে যদি কলকাতার অরেঞ্জ লাইন পুরোদস্তুর চলে তাহলে বিজেপি তার কৃতিত্ব নেবে, যদিও নেওয়ার কোনো কারণ নেই। আসল ব্যাপারটা দাঁড়িয়ে আছে এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের শাসনে অন্তত 70-80টা ক্ষেত্রে প্রমাণ করে দিয়েছেন যে তিনি নিজেও কাজ করবেন না, অন্য কেউ যদি কাজ করতে উদ্যোগী হয় সেটাও বরদাস্ত করবেন না, যেভাবে হোক সেটাকে তারা বাধা দেবেন। একটা ছোট্ট 366 মিটার জায়গায় ভায়াডাক্ট তোলার গল্প এটা নয়। এই তো কিছুদিন আগেই অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের 63টা রেল প্রকল্প আটকে থাকার কথা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছে। কিসের জন্য আটকে আছে? জমি রাজ্য সরকার দিচ্ছে না বলে। কত শতাংশ জমি এ পর্যন্ত পাওয়া গেছে?
মাত্র 27%। কত শতাংশ বাকি আপনারা তাহলে হিসেব করে নিন, 73%। রেল প্রকল্প, আমি এই প্রকল্পগুলির বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না, কিন্তু পাবলিক ইন্টারেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো 2-4টে বিষয় থাকে, তাহলে তার মধ্যে একটা রেল যোগাযোগ ব্যবস্থা, একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা, আর একটা সমুদ্র পথের যোগাযোগ ব্যবস্থা। তিনটে দিকেই আপনারা তাকান, দেখবেন এগিয়ে বাংলা কিভাবে আনন্দে অট্টহাস্য করছে। সুতরাং আমি যেহেতু ঠগের বাড়ির ভোজ, অতএব না আঁচানো পর্যন্ত আমি কিছুতেই এটা বিশ্বাস করব না। এবং আমি যেটা বললাম সেটা আমাদের নানা অভিজ্ঞতা সমৃদ্ধ একটা অনুমান। আমরা কি দেখেছি, 26,000 লোকের যখন চাকরি চলে গেল, কিভাবে একটা রাজ্য সরকার প্রথমে মিথ্যা কথা বলে, অনর্গল মিথ্যে কথা বলে হাইকোর্টকে প্রথমে বিভ্রান্ত করার চেষ্টা করলো, সফল হলো না। তারপর সুপ্রিম কোর্টে গিয়ে বারবার 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 কখনো মডিফিকেশন, কখনো রিভিউ। ডিএর ক্ষেত্রে কি দেখলাম, সুপ্রিম কোর্ট তো এখানে তবু ভৎসনা করেছে, ডিএ মামলায় তো সুপ্রিম কোর্ট লিখিত অর্ডার দিয়ে দিয়েছে, এবং সেই অর্ডারটাকে মডিফাই করার জন্য রাজ্য সরকার যে অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে রুজু করেছেন সেটা তারা প্রত্যাহার করেছেন কি? এখানে ফিনান্স ডিপার্টমেন্ট একটা বায়বীয় সার্কুলার জারি করে জিনিসটাকে আরো জটিলতর করে দিয়েছে। সব কিছুর শেষ যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন আমরা যতই চেঁচামেচি করি, মিডিয়া যতই এটা নিয়ে হট্টগোল করুক, সুপ্রিম কোর্ট হাইকোর্ট ভৎসনা করুন, আলটিমেট বিজয়ীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। 26,000 লোকের চাকরি গেল, তার বদলে একটি ছেলে বা মেয়ের চাকরি হলো না। সেটাই তো উনি চেয়েছিলেন। ডিএনএস অ্যালাউন্সের মামলা, প্রথমে হাইকোর্ট, তারপরে ট্রাইব্যুনাল, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে শুনানি না হওয়া, সব শেষে সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরেও ফিনান্স ডিপার্টমেন্ট যে ঘোষণাটা করেছে, এই সংগ্রামী যৌথ মঞ্চ দাবি করেছিল 7 দিনের মধ্যে এটা প্রত্যাহার করা না হলে তারা রাজ্য সরকারকে বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। আমি জানি না এখন সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে কি। সুতরাং একটা সরকারের রেকর্ডটাই যখন যে কোনো কিছু বিলম্বিত করা নয় বানচাল করে দেওয়া, তার কাছ থেকে এই সুপ্রিম কোর্টের ভৎসনার উত্তরে অন্য কিছু আমরা আশা করতে পারি কি? হ্যাঁ, একটা সুবিধে এবার হয়েছে, সেটা হলো মুখ্য সচিব বদলে গেছেন, স্বরাষ্ট্র সচিব বদলে গেছেন, পুলিশ কমিশনার বদলে গেছেন, ডিজি বদলে গেছেন। অতএব এখন যদি মেট্রো কর্তৃপক্ষ কালক্ষেপ না করে আগামীকাল বা পরশু হাইকোর্টে চিফ জাস্টিসের দরজায় করার নেড়ে বলেন যে 13 মাস আমাদের চলে গেছে, হয়নি, এবার আপনি দিন 15-র মধ্যে এই গোটা ব্যাপারটা নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় অর্ডার দিন, তিনি দিতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু যেহেতু নন্দিনী চক্রবর্তী নেই, যেহেতু মীনা নেই, যেহেতু সরকারবাবু নেই, যেহেতু আমাদের রাজীব কুমার বাবু নেই, এবং রাজ্য সরকারটা একটা লেমডাকে পর্যবসিত হয়েছে, সুতরাং হয়ে গেলেও যেতে পারে। কিন্তু আমার কাছে না, if you ask me as a citizen of Kolkata, this is just a pyrrhic victory, এবং এতে আমাদের মুহূর্তের হয়তো খুব
আনন্দ বোধ হচ্ছে, যেমন মিডিয়ার চ্যানেলগুলোর হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা সেটা নয়। আমি তার প্রস্তাবনাটা আজকে করে আগামীকাল থেকে ভাবছি, যেহেতু ভোট এসে গেল, একটা সিরিজ শুরু করব, যার নাম দেব নিজেদের দিকে আলো ফেলুন। কেন বলছি আমি এই কথাটা? আমি এই প্রজেক্টের এই যে বিলম্ব বলুন, সুপ্রিম কোর্টের অর্ডার বলুন, অমুক তমুক সব শুনে আজকে যদি আমাকে কোনো জায়গায় কোনো শিরোনাম করতে হতো, তাহলে বলতাম যে তথ্য বলছে উন্নয়ন আটকে এ রাজ্যে ভোট অটুট থাকে। কেন? এই কেস স্টাডিটা দিয়ে আমি আপনাদের সেটা প্রাঞ্জল করে ব্যাখ্যা করতে চাই। আমি শুরু করব সংখ্যা দিয়ে। 366 মিটার, 60+ প্রকল্প, 73% জমি এখনো অধিগ্রহণ হয়নি, আর ভোটের মার্জিন শাসকের পক্ষে এখনো 10% বেশি। এখন এই চারটে সংখ্যাই যথেষ্ট বোঝার জন্য যে রাজ্যে হচ্ছেটা কি। একটা 366 মিটারের কাজ, যেটা শেষ হতে হতে বছরের পর বছর লেগে যাচ্ছে। এটা কিন্তু কোনো অ্যানেকডোট নয়, এটা একটা সিমটম। কারণ এই সময়ে সংসদে বলা হচ্ছে 60টির বেশি রেল প্রকল্প আটকে 73% জমি এখনো দেওয়া হয়নি। মানে সমস্যাটা আইসোলেটেড কিছু নয়, কিন্তু এটা সিস্টেমিক। এখন এবার ভোটের হিসেবে আসি। এই যে অরেঞ্জ লাইন যদি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যায়, তাহলে সেটা যে যে বিধানসভাকে ছুঁয়ে আসবে, আমি তার তালিকা একটা করার চেষ্টা করেছি। কসবা, বিধাননগর, রাজারহাট, তারপরে রাজারহাট কি গোপালপুর না কি এখন একটা হয়েছে, এবং তারপরে কিছুটা হলেও দমদম। এই যে 5টা বিধানসভা, সেই বিধানসভার ভোটিং বিহেভিয়ার দেখছিলাম আমি, যে 21-এ বিজেপি তো এই 5-6টা কেন্দ্রে টিএমসির কাছে দাঁড়াতেই পারেনি। ভোটের ব্যবধান 15 থেকে 25% পর্যন্ত ছিল। 2024-এ সেই শতাংশটা কমে এসছে বটে, তবু 10% এখনো টিএমসি বাই 2024 রেজাল্ট এগিয়ে আছে। এখন প্রশ্ন হলো, এই যে এগিয়ে থাকা এবং এই অরেঞ্জ লাইনে থাকা মানুষের কাছে এই চিংড়িহাটা প্রকল্পের অসমাপ্ত কাজের গুরুত্ব এবং তার দায়ভার রাজ্য সরকারকে দেওয়ার মতো কোনো পূর্ব লক্ষণ কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন যদি আমরা হিসেব করি, তাহলে দেখা যাবে কসবা যাদবপুর বেল্টে টিএমসি 47% পেয়েছিল, বিজেপি 36, সেটা আমি লোকসভার কথা বলছি। দমদম বেল্টে টিএমসি 49%, বিজেপি 39%। তার মানে অ্যাভারেজ লিড এখনো 2024-এর ইয়ার্সটিকেও 8 থেকে 12%। এখন টিএমসি তার মানে 21 থেকে 24-এ লুজ করেছে কত? 5 থেকে 10% ভোট। বিজেপির যে লাভটা হয়েছে সেটা অত্যন্ত মার্জিনাল বা ইনক্রিমেন্টাল, আর বামপন্থীদের কিছুটা মাথাচাড়া দেওয়ার ফলে 5 থেকে 8% ভোট তারাও পাচ্ছে। এর মানে কি? এর মানে ভোট স্প্লিট হচ্ছে, কিন্তু যাদের জন্য এত বিপত্তি তাদের মাথা ব্যথার কোনো কারণই হচ্ছে না। তার মানে
2021 থেকে 2024 এই দুটো ভোটের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটা অ্যান্টি ইনকামবেন্সি টেন্ডেন্সি আছে বটে, কিন্তু সেটা ভোটে বাস্তবায়িত হচ্ছে না। মানুষ অসন্তুষ্ট, কিন্তু ভোট বদলাচ্ছে না। কারণ ডেটা থেকে দেখা যায় যে ওয়েলফেয়ারের মাধ্যমে যে ভোট শাসকের, সেটা স্টেবল থাকে। অপোজিশন কমপ্লিটলি ফ্র্যাগমেন্টেড, দিশাহীন। কেন, আমি সেই পরের এপিসোডে আগামীকাল থেকে বলবো। আর ভোট যত স্প্লিট হবে তত ইনকামবেন্টের সুবিধে, এ নিয়ে তো কোনো আলোচনা করার কোনো মানে হয় না। সুতরাং এর পরেও যদি শাসক দল এই অরেঞ্জ লাইনের বাম দিকে ডান দিকে থাকা জনপদগুলিতে 10% ভোটে যেতে, তাহলে ধরে নিতে হবে আমরা জনগণ, আমরা ভোট কাকে দেব সেই প্রশ্ন নির্ধারণে উন্নয়নকে কোনো রকম নম্বরই দিই না, এবং নম্বর দিই না বলেই আজকে এই অবস্থা। এই রাজনীতির গণিত কিন্তু খুব সোজা। 10% মার্জিন থাকলেই আপনি জিতবেন, অন্তত 24 পর্যন্ত সেটা শাসক দল ধরে রাখতে পেরেছে। আমি যেটা বলছি সেটা সংখ্যার কথা, এবং সংখ্যা কখনো মিথ্যা বলে না। এবং পরিশেষে এটা বলা যায়, এই সংখ্যাগুলো বলছে অসন্তোষ আছে কিন্তু পরিবর্তন নেই। তার মানে ভোট কমছে কিন্তু শাসক হারছে না। অতএব দুটো মেজর পয়েন্টে আমাদের একটু আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করা উচিত, যে কেন আমাদের এই রাজ্যে হিন্দু মুসলমান, পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ, জেহাদি সনাতনী, এই বিতর্কেই আমাদের রাজ্যটা মত্ত থাকে। অথচ যেখানে চেপে ধরলে শাসকের টুটি দমবন্ধ হয়ে যেতে পারে, তা নিয়ে বিরোধীদের কার্যত কোনো হেলদোলই নেই। বিরোধীদের তো নেই, আর আমরা যারা হতভাগ্য ভোটার, তারা ভোট দিতে যাওয়ার আগে এই সব বিষয়কে ধর্তব্যের মধ্যে আনি না। আনলে পশ্চিমবঙ্গের চেহারাটা আমরাই বদলে দিতে পারতাম। ভালো থাকবেন, নমস্কার।